ফেরাও। এই গল্পটা আজ আমি তোমাদের সামনে বাংলায় লাইন বাই লাইন টেক্সটটাকে অ্যানালাইসিস করে তোমাদের শোনাবো। তোমরা মনোযোগ সহকারে গল্পটা শোনো। গল্পটার বিষয়বস্তুটা প্রথম করে দিয়েছি এবং বলে দিচ্ছি, এবং তোমরা গল্পটা আমি লাইন বাই লাইন এক্সপ্লেন করে দিচ্ছি। তোমরা গল্পটা শোনো, আশা করি তোমাদের ভালো লাগবে। এবং গল্পটা শোনার পর তোমাদের প্রশ্ন থাকবে, তোমাদের সমস্যা হলো। আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার করে দিও। আর তোমাদের অন্যান্য গল্পগুলো সুযোগ করে তবে কথা দিচ্ছি, তোমরা গল্পটা শোনো। গল্পটা আমি যতটা সম্ভব নিজের মতো করে বিশ্লেষণ করার চেষ্টা করছি, তোমাদের লাইন বাই লাইন বোঝানোর চেষ্টা করছি। তোমরা গল্পটা শুনলে তোমরা সমস্ত প্রশ্নের উত্তর করতে পারো। যদি কোনো প্রশ্নের উত্তর করতে অসুবিধা হয় তোমরা আমাকে কমেন্ট করো, আমি তোমাদের সেই প্রশ্নের উত্তর দিই। ঠিক আছে? তো চলো আর দেরি করছি না, গল্পটা শুরু করে দেখো গল্পটা কত ভালো। চলো দেখি। তো চলো আমরা শুরু করি গল্পটা। আজকে যে গল্পটা তোমাদেরকে পড়াবো সেটা হচ্ছে ক্লাস 6-এর ল্যান্ড অফ দ্য ফ্যারাওস। এটা লেসন 5-এর একটা গল্প। গল্পটা খুব সুন্দর গল্প, তোমাদের শুনলে খুব ভালো লাগবে। তো দেখো, এই গল্পটা পড়ার আগে তোমাদেরকে বলে দিই একটা কথা। এই গল্পটা একটা একটা ঐতিহাসিক একটা জায়গা, যেখানে একটা ঘুরতে যাওয়ার গল্প। গল্পটা শুরু হচ্ছে একটা বাচ্চা ছেলেকে দিয়ে, যার বয়স হয়তো তোমাদের মতোই হবে। তো সেই বাচ্চা ছেলেটা সে তার মায়ের সঙ্গে একবার মিশরের কায়রোতে বেড়াতে গেছে। তো মিশরের কায়রো একটা শহরের নাম। তো মিশর তোমরা জানো যে ইতিহাসে ভরা একটা শহর। তোমরা ইতিহাস যখন পড়েছো তখন মিশরের কথা পড়েছো। তো এই মিশরে একটা দীর্ঘতম একটা নদীও আছে, নদী প্রবাহিত হয়েছে, যেটা হচ্ছে নীল নদ। এই নীল নদের নাম তোমরা শুনেছো, যে এই নীল নদটা হচ্ছে পৃথিবীর একটা দীর্ঘতম নদ। এটা আফ্রিকায় অবস্থিত। আর এর প্রায় 6,650 মিটার এটা লম্বা। আর এটা আফ্রিকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে এই নদীটা। এটা প্রবাহিত হয়ে কোথায় মিশেছে? ভূমধ্যসাগরে এটা মিশেছে। তো এই নদীটা প্রাচীন মিশরীয় যারা ছিল, মিশরে যারা বসবাস করত, তাদের কাছে খুবই একটা গুরুত্বপূর্ণ নদী ছিল। ওই জন্য দেখবে মিশরকে আমরা নীল নদের দান বলি। কেন না নীল নদের দান কেন বলি না, এই যে এই নদীটার দুই পার খুব উর্বর ছিল। আর এই উর্বরীয় জমিতে খুব সুন্দর চাষ হতো, এবং তার কারণেই এছাড়াও এখান থেকে অনেক মাছ টাছ ধরা চলতো, যেগুলোকে আমরা ফিশিং বলি। তো অনেক মাছ ধরতো। তো এখান থেকে কী হতো, মানে মেন কথা হচ্ছে এই নদীটা ছিল খাদ্য, জল সরবরাহ এবং যোগাযোগের একটা উৎস ছিল এই নদীটা। এছাড়াও এই নদীর তীরে অনেক গুরুত্বপূর্ণ শহর, যেমন এই যে কায়রো, পোর্ট সেড, আলেকজান্দ্রিয়া, এই সমস্ত অনেক গুরুত্বপূর্ণ শহর এই নদীর তীরে অবস্থিত। তো এটা গেল মিশরের নীল নদীর কথা। তো এই নীল নদ, এই যে আজকে যে গল্পটা পড়ব সেই গল্পটা এবার চলে আসি। তো এই গল্পটা একটা বাচ্চা ছেলে তার মায়ের সঙ্গে এই মিশরের কায়রোতে বেড়াতে এসেছে। এবার বেড়াতে কীভাবে এলো না, ওর মা, এই ভ্রমণটা ওর মা একটা কী করেছিল, একটা গানের প্রতিযোগিতা হয়েছিল। তো সেই গানের প্রতিযোগিতায় জয়লাভ করে ওর মা কী হয়েছিল, এই একটা টিকিট পেয়েছিল, মানে অফার পেয়েছিল, যেখানে দুজন যেতে পারবে মিশর ঘুরতে। এবং সেই কারণে ওর মা কী করেছিল, ওর মা ঠিক করেছিল যে ওর মানে বাবা যেহেতু যাবে না, তাই মা আর ছেলে মিলে বেড়াতে যাবে। এবারে কি হচ্ছে, বাচ্চাটা একদম প্রথমে ইতিহাস সম্পর্কে, ইতিহাস এমন একটা বোরিং সাবজেক্ট তার কাছে মনে হতো, সে কোনো উৎসাহই পেত না। কিন্তু সে তার মায়ের কাছে পিরামিড আর ফেরাওদের সম্পর্কে জানলো। এবার জানার পর তারা যখন স্ফিংস বলে একটা মিশরীয় একটা স্ট্যাচুর মতো আছে, সেটা তোমাদেরকে গল্প পড়তে পড়তে বলবো। এবং ওর কাছে যখন এসে দাঁড়ালো, আর ওর মা তখন কী করলো, ওর মা বললো গাড়িতে কিছু খাবার আছে, তাহলে আমি নিয়ে আসি। এবার ওর মা আনতে গেল, আর বাচ্চাটা ওইখানে দাঁড়িয়ে থাকলো। বাচ্চাটার মনে হলো যেন ইতিহাস তার চোখের সামনে জীবন্ত হয়ে উঠেছে। কার মধ্য দিয়ে? ওই স্ফিংসটার মধ্য দিয়ে, বা
স্ফিংক্স যেটা বলছে, বা ওই যেটা লায়নের মতো একটা বডি আছে, মানে মুখটা হচ্ছে মানুষের মতো আর লায়নের মতো একটা বডি থাকবে, তো সেটাকে স্ফিংক্স বলছে। তো সেই স্ফিংক্সটার মধ্য দিয়ে তার কাছে ইতিহাস যেন জীবন্তভাবে ধরা দিল। সে ভাবলো যে স্ফিংক্সটা তার সঙ্গে কথা বলছে, আর সে নিজেকে মিশরীয় সভ্যতার মধ্যে দেখতে পেল, যেখানে সে ফারাও, পিরামিড, মমি, কিভাবে মমিফিকেশন করে সেই পদ্ধতি, রানী নেফারতিতি আর তুতেনখামেন, এদের যে মমি, এগুলো সব সে যেন জীবন্তভাবে দেখতে পেল। এবং এটা ছিল তার যদিও দিবা স্বপ্ন, এবং যখন তার মা তাকে এসে দিবা স্বপ্ন ভাঙালেন, সে তখন স্বীকার করলো যে মা, আমার ইতিহাস খুব ভালো লেগেছে, আমি আজ থেকে ইতিহাস পড়ব এবং জানব, আর মিশরের ইতিহাস সম্পর্কেও তার অনেকটা কী হয়েছিল, তার অনেকটা ধারণাও হয়ে গেছিল। তো এই হচ্ছে গল্পটা। তো চলো এবারে গল্পটা আমরা এক একটা করে পড়ে যাই, তারপর তোমাদেরকে আমি বলবো। তো দেখো গল্পটা দেখো, এই যে গল্পটা রয়েছে, ল্যান্ড অফ দ্য ফেরাউজ, মানে ফেরাউদের জায়গা বা ফেরাউদের ল্যান্ড। তো প্রথমেই কি হচ্ছে, লেটস স্টার্ট, চলো আমরা শুরু করি। দ্য সিভিলাইজেশন উই কল অ্যানসিয়েন্ট ইজিপ্ট ফ্লোরিস্ট অ্যাবাউট 5000 ইয়ার্স এগো। বলছে একটা সভ্যতা, যে সভ্যতাটাকে আমরা কি বলে রাখি না, প্রাচীন ইজিপ্টীয় যে সভ্যতা, তো সেই ইজিপ্টের সভ্যতাটা যেটা কত সালে শুরু হয়েছিল, যেটা আজ থেকে প্রায় 5000 বছর আগে যে সভ্যতা শুরু হয়েছিল, এবং যে সভ্যতাটা তখন কি হয়েছিল, মানে কি বলবো, যেটা মানে গড়ে উঠেছিল বা যে সভ্যতাটা চলছিল, সে 5000 বছর আগের একটা সভ্যতা, যেটা কি বলি আমরা, প্রাচীন মিশরীয় সভ্যতাও বলি বা ইজিপশিয়ান সিভিলাইজেশনও বলি। এবারে when the rule of the pharaohs began, এই সভ্যতার সময় কি হয়েছিল, যখন ফেরাওরা, মানে ফেরাও হচ্ছে ইজিপশিয়ান কিং, যারা রাজা যারা, তো সেই ফেরাওরা যখন কি হয়েছিল, তাদের শাসন চালাতো, সেই সময়কার কথা। দে মেড ইজিপ্ট এ রিচ অ্যান্ড পাওয়ারফুল নেশন, তারা মিশরীয় সভ্যতাকে একটা ধনী এবং একটা শক্তিশালী রাষ্ট্রে তারা পরিণত করেছিল। অ্যাডমায়ার্ড থ্রু আউট দ্য এনসিয়েন্ট ওয়ার্ল্ড, এবং এত সুন্দর একটা শক্তিশালী রাষ্ট্রে যারা পরিণত করেছিল, যেটা কি হতো, সারা বিশ্বে প্রশংসিত হয়েছিল। যেটা থ্রু আউট দ্য এনসিয়েন্ট ওয়ার্ল্ড মানে প্রাচীন বিশ্বে প্রতিটা জায়গায় এই মিশরীয় সভ্যতা অনেকটা প্রশংসিত হয়েছিল। They also ordered the building of the great temples and elaborate tombs for themselves. তারা কি করেছিল, তারা তাদের জন্য বিশাল মন্দির, অট্টালিকা এবং সব অনেক বড় বড় আড়ম্বরপূর্ণ যে সমাধি, সেগুলো তারা তাদের জন্য কি করেছিল, মানে ব্যাপক অনেক বড় বড় সমাধি, অনেক আড়ম্বরপূর্ণ সমাধি তারা তাদের জন্য নির্মাণ করেছিল বা বানিয়েছিল। The Egyptians believed that all pharaohs were god kings. Ancient ইজিপশিয়ানরা বিশ্বাস করতো, মানে মিশরীয়রা বিশ্বাস করতো কি, যে সব ফারাওরা যারা ছিল তারা কি হয়েছিল, ঈশ্বরের দূত বা ঈশ্বরের সম্রাট, ঈশ্বরের রাজা। Ancient Egyptians used picture writing called hieroglyphs for inscription in the tombs and temples. এই ইজিপশিয়ানরা মানে প্রাচীন মিশরীয়রা হায়ারোগ্লিফ নামক কি ব্যবহার করতো, চিত্রলেখ ব্যবহার করত, এবং এটা কি করত, সমাধি আর মন্দিরে তাদের ওখানে খোদাই করে লেখা হতো। ইনস্ক্রিপশন মানে পাথরের মধ্যে টুকে টুকে খোদাই করে কোনো পাথরের মধ্যে লেখা, সেটা হচ্ছে ইনস্ক্রিপশন। তো ইজিপশিয়ানরা কি করতো না, এই অ্যানসিয়েন্ট ইজিপশিয়ান যারা প্রাচীন মিশরীয়, তারা ব্যবহার করতো, কী ব্যবহার করতো, পিকচার রাইটিং, বিভিন্ন রকম ছবির মধ্য দিয়ে তারা লেখনীগুলোকে ব্যবহার করতো। মানে একটা ছবি দিয়ে দিত, এই ছবির মধ্যে যেন কোনো লেখা ফুটিয়ে তুলছে, এবং সেটাকে আমরা কি বলতাম, বলি হায়ারোগ্লিফস।
এই হায়ারোগ্লিফসটা ফর ইনস্ক্রিপশন ইন দ্য টম্বস অ্যান্ড টেম্পলস, মানে এই বিভিন্ন ধরনের যে সমাধি, বিভিন্ন ধরনের মন্দির, সেই সমস্ত যে মন্দিরগুলো তৈরি হয়েছিল যে পাথর দিয়ে, সেই পাথরে খোদাই করে লেখা হতো। তো হায়ারোগ্লিফস কি আমরা জানতে পেরে গেলাম। তো হায়ারোগ্লিফস হচ্ছে কি না, মিশরের যে সমস্ত টম্বস অ্যান্ড টেম্পলস ছিল, মানে যে সমস্ত সমাধি এবং মন্দিরগুলো ছিল, সেই মন্দিরের পাথরের গায়ে গায়ে খোদাই করে নানা রকম চিত্রের মাধ্যমে যে লেখা ফুটিয়ে তুলতো, সেটা হচ্ছে হায়ারোগ্লিফস। বোঝাতে পারলাম? তো চলো এবার তারপর, পেপার ওয়াজ মেড ফ্রম থিনলি স্লাইসড প্যাপিরাস স্টিমস। সেখানে পেপার তৈরি করা হতো কি দিয়ে, মানে কাগজ তৈরি করা হতো কি দিয়ে না, পাতলা করে ফালি ফালি করে প্যাপিরাস গাছের কাণ্ড থেকে কাগজ বানানো হতো। প্যাপিরাস এক ধরনের গাছ, তো সেই গাছের ছাল থেকে বা গাছের কাণ্ড থেকে সেগুলোকে পাতলা করে কেটে নেওয়া হতো ফালি ফালি করে, এবং সেখান থেকে পেপার বানানো হতো। The following tale in pictures describe a child's wonder as he visits Egypt for the first time. এই গল্পটা আমাদের কি বলছে? এই গল্পটা আমাদের বলছে যে একটা বালক, সে ইজিপ্টে প্রথমবার ঘুরতে গেছে, এবং প্রথমবার ঘুরতে যেয়ে তার একটা বিস্ময়পূর্ণ একটা অভিজ্ঞতা তার হয়েছে। তো ঠিক আছে, এবারে এইগুলো দেখো, এই যেগুলো দিয়েছে এইগুলো তোমাদেরকে একটা বক্স পিরামিডের মতো করে লেখা আছে। তো সেই পিরামিডের মতো লেখাটা আমি কোথায় লিখব? পিরামিডের মতো লেখাটা আমাকে লিখতে হবে কোথায় জানো? তো এটা কোথায় লিখতে হবে? এটা আমাকে এইখানে লিখতে হবে। দেখো প্রথমে লেখা আছে 1 নম্বর ঘরে PU লেখা আছে, তো ওটা আমি কি লিখব? ওটা PUটা আমি করব কি UP, কি লিখব? UP 1 নম্বর ঘরে আপ। তারপরে 2 নম্বর ঘরটা দেখো, 2 নম্বর বক্সটা ছাড়া আছে, 3টে ঘর দেওয়া আছে, YOB লেখা আছে, ওটা উল্টো দিক থেকে লিখবো BOY বয়, ঠিক আছে। তারপরটা কি আছে RIAP, ওটা আবার উল্টো দিক থেকে লিখবো PAIR পেয়ার, পেয়ার মানে এক জোড়া, মানে দুটোকে বোঝায়, ঠিক আছে। তারপরটাও ঠিক একদম লাস্ট থেকে নেবো INDIA ইন্ডিয়া, ইন্ডিয়া আমাদের দেশের নাম। এরকম ভাবে বাকি 3টে বা রইলো, ওটা তোমরা করবে, তারপর আমাকে জানাবে, ঠিক আছে। বাহ, তো চলো আমরা গল্পের আরেকটাতে চলে যাই। এবারে কি বলেছে দেখো, কত সুন্দর একটা ছবি দিয়েছে। দেখো তোমাদের বইয়ের ছবিটা আছে এরকম, ছবিটাতে কি দেওয়া আছে? কায়রো ইজিপ্ট। কি হচ্ছে? কায়রো ইজিপ্ট মানে মিশরের একটা শহর, সেটার নাম হচ্ছে কি কায়রো। কায়রোতে পৌঁছে গেছে কে? ওই বাচ্চাটা, তার মা, তাই না? এবারে কি কি বলেছে যে চলো আমরা এবারে দেখে নিই কি বলেছে। সো ফাইনালি উই আর ইন কায়রো। তাহলে অবশেষে আমরা কায়রো পৌঁছে গেলাম, তাই না? তাহলে শেষমেশ আমরা কায়রোতে চলে এসেছি। এবারে কি বলছে দেখো, এবারে বলছে যে উই আর গোয়িং টু গিজা ইসান টু সি দ্য 3 গ্রেট পিরামিডস। আমরা গিজাতে যাচ্ছি, গিজাও একটা জায়গার নাম। তো গিজাতে যাচ্ছি কি জন্য? 3টে বিরাট পিরামিড দেখতে। এই 3 গ্রেট পিরামিডস আমরা দেখতে যাচ্ছি কোথায়? গিজাতে। এই 3টে পিরামিডের নাম আমরা গল্পটা পড়তে পড়তেই দেখো জানতে পারবো কি কি। দেখো এই গাড়িতে ড্রাইভার বসে আছে, ঈশান বসে আছে, আর ওর মা বসে আছে, তাই না? দেখতে পাচ্ছ? আচ্ছা চলো তারপর আমরা দেখি কি হচ্ছে। এবারে হোয়াটস আ পিরামিড মা? ঈশান এবার জিজ্ঞেস করছে, মা পিরামিড কি? ওটা আবার কি জিনিস? ওর মা তখন কি উত্তর দিচ্ছে দেখো, ওর মা উত্তর দিচ্ছে, এ পিরামিড ইজ এ হিউজ ট্রায়াঙ্গুলার মনুমেন্ট, দ্য বিউরিয়াল গ্রাউন্ড অফ দ্য ফেরাওস। আমরা যে ফেরাও বললাম, ওই যে বললাম মিশরের রাজা যারা ছিল, তো কি হচ্ছে ওই যে গড কিংস। ওর মা তখন উত্তর দিচ্ছে, পিরামিড একটা বিরাট 3 কোণা স্মৃতিসৌধ। স্মৃতিসৌধ জিনিসটা কি? কেউ মারা গেলে যখন তার উদ্দেশ্যে কোনো একটা মন্দিরের মতো ছোট বা বড় কিছু নির্মাণ করা হয়, সেটাকে আমরা স্মৃতিসৌধ বলি, ঠিক আছে। তো ওই রকম একটা বিরাট আকারের একটা ট্রায়াঙ্গেল, ত্রিকোণ বা 3 কোণা ত্রিভুজের মতো, তাই না অনেকটা? তো সেরকম একটা স্মৃতিসৌধ। এটা কি হচ্ছে? এটা হচ্ছে ফেরাওদের, যারা ফেরাও তারা যখন মারা যেত
তখন তাদেরকে ওখানে সমাধি দেওয়া হতো, অর্থাৎ ওটা ফেরাওদের সমাধিস্থল। অ্যান্ড হু ইজ এ ফেরাও? তখন ঈশান আবার প্রশ্ন করছে, আর ফেরাও কে তাহলে? তখন ওর মা আবার উত্তর দিচ্ছে কি, এ ফেরাও ইজ অ্যান ইজিপশিয়ান কিং, দ্য ফেরাওস লিভড অ্যারাউন্ড 5000 ইয়ার্স এগো। এই ফেরাওরা হচ্ছে মিশরের রাজা, মিশরীয় রাজা এরা। আর এই ফেরাওটা কখন বাস করতো? এখন বাস করে না, কখন বাস করতো? আজ থেকে প্রায় 5000 বছর আগে। আবার ঈশান কি বলছে দেখো, উই আর গোয়িং টু সি সো মেনি ইন্টারেস্টেড থিংস, আই উইশ ফাদার হ্যাড কাম উইথ আস। ওর মা, ও তো ঈশান কি বলছে, ও তাহলে কত দারুণ দারুণ জিনিস আমরা দেখবো বলো মা, তাই না? অনেক মজার জিনিস দেখবো, তাই না? বাবা যদি সঙ্গে আসতো কত ভালো হতো, তাই না মা? তখন কি বলছে ওর মা? ওর মা আবার উত্তর দিচ্ছে যে the prize I won at the singing competition entitled only to for a sponsored tour of Egypt. Your father wanted you and me to come. বাবারা তো সবসময় একটা স্যাক্রিফাইস করে, তাই না? তো সেরকম কি, তো ওর মা কি বলল যে ওই গানের প্রতিযোগিতায় আমি যেখানে কম্পিটিশনটা জিতেছিলাম সেখানে আমাদের 2টো টিকিট ছিল মাত্র, 2জন যেতে পারবে মিশরে। তো তোমার বাবা চাইলো যে আমি আর তুমি যাই, মানে ঈশান আর ঈশানের মাই যাক, তাই ওরা 2জন গেছে। হোয়াটস দ্যাট মা? তারপরে ঈশানের চোখ চলে গেল কোথায়, ও একটা কিছু একটা টোম জাতীয় কিছু আছে, তখন ওই দিকে চোখ চলে গেল। কি বলছে, হোয়াটস দ্যাট মা? ওটা কি মা? কি বলছে তখন ওর মা? দেখো ওর মা কি বলছে, ওর মা বলছে দ্যাটস দ্য স্ফিংস। কি বলছে? ওটাই হচ্ছে স্ফিংস। স্ফিংসটা কি না, দ্যাটস দ্য স্ফিংস ঈশান, ইটস এ রক স্ট্যাচু উইথ এ হিউম্যান হেড অ্যান্ড এ লায়ন্স বডি। ওর মা কি বলছে, এটা হচ্ছে একটা পাথরের একটা স্ট্যাচু, এবং যেটা কি আছে দেখো, তোমরা ছবিটা দেখেই বুঝতে পারছো যে কি জিনিসটা বটে। দেখো ছবিটা দেখো, এটা কি হচ্ছে, এটা হচ্ছে একটা পাথরের মতো, যার কি হচ্ছে একটা পাথরের স্ট্যাচু, যার মুখটা হচ্ছে বা মাথাটা হচ্ছে মানুষের মতো, এবং যার বডিটা হচ্ছে কিসের মতো, লায়নের মতো। মানে মানুষের মতো ওর বুদ্ধি আর লায়নের মতো ওর ক্ষমতা, এটাই দেখো প্রকাশ হচ্ছে, তাই না? মাথাটা রয়েছে, মাথায় আমাদের বুদ্ধি, তাহলে লায়নের মানুষের মতো বুদ্ধি, মানুষ খুব ইন্টেলিজেন্ট একটা প্রাণী, তাহলে মানুষের মতো বুদ্ধি আর লায়নের মতো ক্ষমতা, সিংহের ক্ষমতা অনেক, তাই না? বনের রাজা, তাহলে এটাই বোঝাতে চাইছে। তো চলো তারপর দেখে নিই, দ্য স্ফিংস রিপ্রেজেন্টস ইন্টেলিজেন্স অ্যান্ড স্ট্রেংথ। এটা কি বোঝাতে চাইছে স্ফিংসটা? এটা বোঝাতে চাইছে যে ইন্টেলিজেন্স অ্যান্ড স্ট্রেংথ, মানে বুদ্ধিমত্তা এবং কি ক্ষমতা। ইন্টেলিজেন্স কোথায়? ওই যে মানুষের মাথা, হিউম্যানের হেড, তাই ওইখানে বুদ্ধিমত্তা ইন্টেলিজেন্স, আর সিংহের ক্ষমতা সেখানে স্ট্রেংথ, সিংহের মতো বডিটা, তাই না? ইট গার্ডস দ্য পিরামিডস, এটা কি করে? পিরামিডগুলোকে রক্ষা করে। তারপর কি বলছে ওর মা? আবার বলছে কি, ইটস গোয়িং টু বি কোয়াইট এ লং ওয়াক ইন দ্য সান। এই সূর্যের মধ্যে মিশরে একটু গরম আছে, প্রচন্ড গরম, এই সূর্যের মধ্যে আমাদেরকে বেশ অনেকটাই দীর্ঘ হাঁটতে হবে, বুঝলে? ওয়েট হিয়ার, তুমি এখানে দাঁড়াও, আই উইল গো অ্যান্ড ফেচ এ কাপল অফ স্যান্ডউইচেস অ্যান্ড ওয়াটার ফ্রম দ্য কার। কি বললো? তুমি এখানে দাঁড়াও, আমি গাড়ি থেকে গোটা কয়েক স্যান্ডউইচ আর জল নিয়ে আসি। ঠিক আছে, জল তেষ্টা পাবে আর খিদেও লাগবে, তাই না? ঈশান তখন কি হলো, স্ফিংসটাকেও আজব দৃষ্টিতে দেখছে। চলো তারপর দেখি কি হচ্ছে। তারপর কি হচ্ছে যে ঈশান, ঈশান, কেউ যেন ডাকছে। কে ডাকছে? ওই স্ফিংসটা ডাকছে, মা, দ্য স্ফিংস ইজ টকিং টু মি। ঈশান তখন বলছে, মা দেখো, স্ফিংসটা মনে হচ্ছে আমার সঙ্গে কথা বলছে। ঈশানস মাদার ওয়াজ অলরেডি গান। তখন ঈশানের মা চলে গেছে। কোথায় গেছে? ওই যে গাড়িতে গোটা কয়েক স্যান্ডউইচ আর জল আনতে। সেই মুহূর্তে ঈশান ওই স্ফিংসটার কাছে দাঁড়িয়ে আছে। তাহলে স্ফিংসটা কি করবে? কামড়ে দেবে? না না,
স্পিংস খুব ভালো, দেখো ওকে কত সুন্দর, স্পিংসটা কত সুন্দর টিচারের মতো ওকে কত সুন্দর ইজিপ্টটা ঘুরে দেখাবে, মিশরীয় সভ্যতা সমস্ত কিছু দেখো বলবে। তো চলো দেখি তারপর কি বলছে। হাউ ডু ইউ নো মাই নেম? ঈশান তখন বলছে, তুমি আমার নাম কি করে জানলে? তখন স্ফিংসটা বলছে, আই নো ম্যানি থিংস, আই নো ইউ আর ঈশান ফ্রম রায়গঞ্জ। আমি জানি অনেক কিছু, আমি জানি তোমার নাম ঈশান, তুমি রায়গঞ্জ থেকে এসছো। ইউ স্টাডি ইন ক্লাস 6। ঈশানও কিসে পড়ে দেখো তোমাদের মতো, ঈশানও একটা বন্ধু, সেও কিসে পড়ে, ক্লাস 6-এ পড়ে। স্পিংস বলছে তুমি ক্লাস 6-এ পড়ো। ডু ইউ ওয়ান্ট টু নো দ্য হিস্টোরি অফ দিস প্লেস? দিস প্লেস বলতে ওই যে গিজা গেছে, ওই গিজাতে। তো ঈশান কি বলছে, ঈশানকে বলছে স্পিংসটা যে তুমি ক্লাস 6-এ পড়ো, তুমি কি জানতে চাও এই জায়গার ইতিহাস সম্পর্কে? তখন ঈশান কি বলছে, আই ডোন্ট লাইক স্টাডিং হিস্ট্রি, আমি ইতিহাস পড়তে পছন্দ করি না। আই কান্ট রিমেম্বার ড্রাই ফ্যাক্টস, ওই ইতিহাসের যে শুকনো শুকনো ঘটনাগুলো, দূর, ওইগুলো আমার মনেই থাকে না, আমি মনেই রাখতে পারবো না। তখন স্পিংস কি বলছে, আই উইল শো ইউ সামথিং ইউ উইল নেভার ফরগেট। কি বলছে, আমি তোমাকে এমন কিছু জিনিস আজ দেখাবো যেগুলো তুমি কখনো ভুলতে পারবে না। ক্লোজ ইওর আইজ অ্যান্ড ওপেন দেম এগেন। তুমি তোমার চোখগুলো এখন বন্ধ করো এবং তারপর আবার খোলো। দেখো ঈশান চোখগুলোকে বন্ধ করে রেখেছে, তারপর আবার চোখগুলো খুলেছে। তো চলো তারপর দেখি কি হচ্ছে। কেমন লাগছে গল্পটা তোমরা বলবে। ঈশান, ইজিপ্ট, কে বলছে এটা? স্পিংসই বলছে, ঈশান, ইজিপ্ট ইজ দ্য গিফট অফ দ্য রিভার নাইল। তোমাদেরকে আমি যেটা বললাম, এই মিশর হচ্ছে নীল নদের দান, বুঝলে ঈশান? ইউ আর নাও স্ট্যান্ডিং বাই দ্য নাইল, তুমি এখন সেই নীল নদীর ধারেই দাঁড়িয়ে আছো। নাও ক্লোজ ইউর আইজ অ্যান্ড ওপেন দেম এগেন। এখন আবার চোখগুলোকে বন্ধ করো, তারপর আবার খোলো। আবার ঈশান যথারীতি চোখগুলো বন্ধ করলো এবং আবার সে চোখ খুললো। এবার কি দেখছে দেখো, around 5000 years ago a great civilization flourished in Egypt, mainly led by the pharaohs। কি বলছে, প্রায় 5000 বছর আগের কথা, এখানে ইজিপ্টের এই সভ্যতা বা মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিল। আর এখানে এই সভ্যতাটাকে কারা চালাতো, কারা শাসন করত? ফেরাওসরা। এই ফেরাও কারা? দ্য কিংস, দ্য ইজিপশিয়ান কিংস, মানে মিশরের রাজা, তাদেরকে গড কিংস বলা হচ্ছে, যেন ভগবানের তারা দূত, ভগবান সরাসরি তাদেরকে রাজত্ব করতে পাঠিয়েছে, এই বিশ্বাসটা তাদের মধ্যে ছিল। দ্য কিংস ওয়ার ভ্যারি, দ্য কিংস ওয়ার ওয়াইজ, রাজারা ছিল খুব জ্ঞানী। তাহলে তারপর দেখি কি বলছে, অ্যান্ড দ্য সোলজার্স ওয়ার ব্রেভ, এবং স্পিংসটা এখন বলে যাচ্ছে, এবং তাদের যে সৈন্যদল ছিল রাজাদের, রাজাদের তো অনেক সৈন্য থাকতো, অনেক সৈন্যদলও থাকতো। তাহলে এই সৈন্যদল কেমন ছিল তখন রাজাদের? খুব সাহসী। এনসিয়েন্ট ইজিপ্ট ওয়াজ অলসো এ ল্যান্ড অফ প্রসপ্যারিটি অ্যান্ড ফেস্টিভ্যালস। কি বলছে, যে এনসিয়েন্ট ইজিপ্ট কীরকম ছিল না, এনসিয়েন্ট ইজিপ্ট অনেক কিছু কি ছিল, সমৃদ্ধশালী ছিল, অনেক কিছু ছিল এর মধ্যে, এবং এটা একটা উৎসবের দেশ। ঠিক আছে, প্রাচীন ইজিপ্ট সভ্যতা ছিল কেমন না, অনেক রিচ ছিল, অনেক ধনী ছিল, এবং একটা উৎসবের দেশ ছিল, প্রচুর উৎসব হতো। তারপর কি, ও স্ফিংস টেল মি অ্যাবাউট দ্য পিরামিডস। বলছে, এবার ঈশান একটু অধৈর্য হয়ে পড়ছে, বলছে আমাকে পিরামিড সম্পর্কে বলো না, মানে কৌতূহল যেন ও ধরে রাখতে পারছে না। তো স্ফিংসকে পিরামিড সম্পর্কে জিজ্ঞেস করলে, এবার স্ফিংসটা কি বলছে, দ্য পিরামিডস ওয়ার ফিউনারারি এডিফিসেস অফ দ্য ফেরাওজেস। কি বলছে, যে পিরামিডটা কি ছিল না, পিরামিড ছিল ইজিপশিয়ান যে রাজা মানে ফেরাওসদের যে অন্ত্যেষ্টিক্রিয়া হতো, সেই অন্ত্যেষ্টিক্রিয়া হওয়ার পর ওদের মধ্যে একটা স্মৃতিসৌধ তৈরি করে দেওয়া হতো, সেটাই ছিল ওই পিরামিডগুলো। ঠিক আছে, ওটাই ওদের দৃষ্টান্ত, ওটাই ওদের চিহ্ন।
ফেরাও কুফুজ পিরামিড ইজ দ্য বিগেস্ট পিরামিড। আর ফারাও কুফুর বা খুপুর যে রাজা ছিল, সেই রাজার পিরামিডটা হচ্ছে এখানে সব থেকে বড় পিরামিড। তারপর কি বলছে, আরও বলে যাচ্ছে স্ফিংস, দেখো, বিফোর দ্য বিউরিয়াল দ্য বডিজ অফ রয়্যাল পার্সনস হ্যাড টু গো থ্রু মামিফিকেশন। কবর দেওয়ার আগে রাজাদের যারা যারা রয়্যাল পার্সন, যারা রাজা বা রাজার সম্ভ্রান্তশালী যারা ব্যক্তি, সেই বডিগুলোকে কি করা হতো, সেই মৃতদেহগুলোকে মমি করে রাখার ব্যবস্থা করত। এরপর কি বলছে দেখো, দ্য ইজিপশিয়ান প্রিস্টস ফাউন্ড এ ওয়ে টু প্রিজার্ভ দ্য ডেড বডিজ। ইজিপশিয়ান যে মিশরীয় যারা পুরোহিত ছিল, তারা মৃতদেহগুলোকে সংরক্ষণ করে রাখার একটা উপায় খুঁজে পেয়েছিল। কি উপায়? স্পেসিস, কেমিক্যালস অ্যান্ড অয়েলস ওয়ার ইউজড বাই দেম। সেখানে কি করতো তারা, নানা রকমের মশলাপাতি, নানান রাসায়নিক যে দ্রব্য, সেই সমস্ত, এবং তেল ব্যবহার করতো। আমাদের মতো কিন্তু তেল নয়, সর্ষের তেল, নারকেল তেল নয়, ওরা এক ধরনের স্পেশাল একটা তেল ব্যবহার করতো। এবং কি, দ্যাট ইজ হাউ দে মেড, এবং সেভাবেই ওরা ওই মমিটা বানাতো। মমি দেখতে পেয়ে গেছে মিশান, মমি দেখতে পেয়ে গেছে। তারপর কি বলছে দেখো, লুক, দেখো, দ্যাটস, কি বলছে দেখো, লুক দ্যাটস কুইন নেফারটিটি। কি বলছে, দেখো দেখো ঈশান, উনি হলেন রানী নেফারটিটি, পারহ্যাপস দ্য মোস্ট বিউটিফুল কুইন অফ ইজিপ্ট। সম্ভবত ইনি হলেন মিশরের সব থেকে সুন্দরী রানী। হি ইজ কিং তুতেনখামেন। এ হচ্ছে কি, এ হচ্ছে রাজা তুতেনখামেন, হু ডায়েড ইন হিজ টিনস। তার মানে কি, উনি হচ্ছেন রাজা তুতেনখামেন, যিনি টিনস মানে টিনেজার বয়সেই, অর্থাৎ কৈশোর বয়সেই তিনি মারা যান। বুঝতে পারছো? হিজ বডি ইজ প্রিজার্ভড অ্যাজ এ মমি। তার বডিটাও মমি করে রাখা আছে। তাহলে দেখো, আমরা কুইন নেফারটিটি, রাজা তুতেনখামেন, এদের নাম জানলাম, তাই না? আর এছাড়াও ফারাও খুফুর, এদের নামগুলো জানতে পারলাম মিশরের সম্পর্কে, তাই না? চলো তারপর দেখে নিই। দ্যাটস হাওয়ার্ড কার্টার হু ডিসকভার্ড তুতেনখামুনস টম্ব ইন 1922। উনি হলেন হাওয়ার্ড কার্টার, যিনি কি করেছেন, যিনি তুতেনখামেনের যে সমাধি সেটা আবিষ্কার করেছিলেন কত সালে? 1922 সালে। 1922 সালে মানে কত বছর আগে বলতো? এখন চলছে 2024, মানে 102 বছর আগে। বুঝতে পারলে? হ্যাঁ, দেখো তুতেনখামেনের ছবিটা দিয়ে দিয়েছি। এই যে তুতেনখামেনের ছবি, দেখো কত সুন্দর দেখছো। আর দেখো সামনে ঈশান দাঁড়িয়ে, দেখো ফার্স্টের ছবির পরেরটাই। এরপরে কি দেখো, I see you have not moved from the spot since I left you. এবারে ঈশানের মা চলে এসেছে, কি নিয়ে? স্যান্ডউইচ আর জল নিয়ে। আমি দেখতে পাচ্ছি, ঈশানের মা কি বলছে দেখো, আমি দেখতে পাচ্ছি আমি যাওয়ার পর থেকে তুমি এই জায়গাটা থেকে এক পাও নড়োনি তো ঈশান। তখন ঈশান কি বলছে, ঈশান তো অবাক হয়ে থাকাচ্ছে, ওর মা চলে এসেছে। এবার কি বলছে, ওর মাই দেখো বলে যাচ্ছে, We are going to see a lot of amazing things yet. চলো এখন আমরা কি করব, আমরা এখনো অনেক বিস্ময়কর জিনিস দেখব। কোথায়? ওই গিজাতে, ওই মিশরে। কি দেখবে? দ্য পিরামিড, ফেরাও খুফুজ অ্যান্ড দ্য টম অফ তুতেনখামেন। তুতেনখামেনের সমাধি, কুফুর পিরামিড, এই সমস্ত জিনিস আমরা এখনো দেখব। তাহলে এখনো কত দেখার বাকি আছে। ঈশান তো সব দেখে নিয়েছে স্ফিনিক্সের কাছ থেকে, তাই না? স্ফিংসের কাছ থেকে দেখে নিয়েছে। এবার দেখো ঈশান তো মাকে কি বলছে দেখো, মা, কুফুস পিরামিড ইজ দ্য লার্জেস্ট ইন ইজিপ্ট অ্যান্ড তুতেনখামেন ওয়াজ এ টিন এম্পায়ার। তাহলে কি বলছে ঈশান? ঈশান বলছে যে মা, খুফুর পিরামিড মিশরের সব থেকে বড় পিরামিড,
আর তুতেনখামেন ছিলেন একজন কিশোর সম্রাট, যিনি কিশোর বয়সে মারা গেছেন। বলল, I am immensely surprised that pharaohs and Egyptian history is so well known to you, ঈশান। ঈশানের মা তো অবাক হয়ে গেছে। ঈশানের মা কি বলছে? ঈশানের মা বলছে, আমি তো অত্যন্ত আশ্চর্য হচ্ছি যে ফারাও আর মিশরীয় ইতিহাস তোমার এত ভালোভাবে জানা আছে, ঈশান। আর ইউ বিগিনিং টু লাইক হিস্ট্রি? তাহলে তোমার কি ইতিহাস ভালো লাগতে শুরু করেছে? ঈশান তখন কি উত্তর দিচ্ছে? ইয়েস, হ্যাঁ মা। এবারে ঈশান কি করলো দেখো, ঈশানকে ইতিহাস কে চেনালো? ওই স্ফিংসটা, তাই না? স্ফিংস কোনটা? না একটা টম, একটা স্ট্যাচু, যেটা কিরকম? যেটা হিউম্যান হেড আর লায়নের বডি, মানে ইন্টেলিজেন্স অ্যান্ড স্ট্রেংথের একটা সিম্বল। তখন ঈশান কি বলল স্ফিংসকে? যে থ্যাংক ইউ স্ফিংস। তখন ঈশান কি বলছে? ধন্যবাদ স্ফিংস। তাহলে গল্পটা এখানে শেষ হয়ে গেল। তোমাদের কেমন লাগলো গল্পটা? তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো। এরকম আর কি কি গল্প চাও তোমরা আমাকে জানিও। কোনো প্রশ্ন উত্তরের সমস্যা থাকলে আমাকে বলো, আমি অবশ্যই তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে তাহলে এটুকুই থাকলো। ধন্যবাদ সকলকে এত সুন্দর গল্পটা শোনার জন্য তোমাদের। তোমরাও খুব ভালো ছেলে। তোমরাও যখন বড় হবে তখন তোমরাও দেখবে মিশরে ঘুরতে যেতে পারবে। তো সেই ঘুরতে গেলে আমাদের ঘোরাটা হয়তো আমাদের কম্পিটিশনে না জিতলেও আমরা নিজেই যেতে পারবো, তো যদি আমরা ভালো করে পড়াশোনাটা করি। আজকে এটুকুই থাকলো। থ্যাংক ইউ।